আজকের ঘটনাটি একজন পাকিস্তানি ট্রাক ড্রাইভারের, যিনি করাচি থেকে সিন্ধের ভেতরের এলাকার দিকে যাচ্ছিলেন। রাস্তা ছিল নির্জন, চারপাশে ছিল শুধু ঝোপঝাড় আর এক ধরনের শুনশান নীরবতা। সে নির্জন রাস্তায় তিনি এক ব্যক্তিকে লিফট দিয়েছিলেন এবং সেখান থেকেই সবকিছু বদলে যায়। আরো সামনে গিয়ে এক অদ্ভুত পুরনো বাড়ির কাছাকাছি তাদের রাতভর থামতে হয়েছিল। সেই জায়গার পরিবেশ এমন ছিল যে মানুষ নিজেকে সেখানে কোনোভাবেই একা মনে করে না। আর তারপর রাতে এমন কিছু ঘটনা ঘটল যা ঠিকভাবে তিনি বুঝতেও পারলেন না। এখন পুরো ঘটনাটা শুনুন, কারণ এই ঘটনা শোনার পর আপনি নিজেও রাতের ড্রাইভিং নিয়ে দুইবার ভাববেন। যদি আপনি একা হন তাহলে আমার সাজেশন, লাইট জ্বালিয়ে বসুন। সবচেয়ে ভালো হয় যদি বন্ধু বা পরিবারের কারোর সাথে বসে এই ঘটনা শুনেন, কারণ এটি গল্প নয়, বরং একটি সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা যা আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে। আপনাদের অনেকের কাছে হয়তো এটা প্রিয় কন্টেন্ট, শুনে ঘুমিয়ে পড়া, রাতে শুনতে শুনতে নিদ্রায় চলে যাওয়া। বেশিরভাগ মানুষই এমন করে, কিন্তু কখনো ভেবে দেখেছেন এই ঘটনাগুলো তাদের, যারা বেঁচে আছে, যারা শ্বাস নিচ্ছে এবং যাদের জীবনে এই ঘটনাগুলো সত্যিই ঘটেছে? কখনো কল্পনা করেছেন যদি আল্লাহ না করুন এমন কিছু আপনাদের সাথে ঘটত, তখন আমাদের অবস্থা কি হতো? বিশ্বাস করুন, কখনো কখনো এমন ভয়ঙ্কর ভয়েস মেসেজ আসে যা শুনলে সত্যি পায়ের নিচ থেকে মাটি সরে যায়। মানুষ যখন এসব ঘটনা বর্ণনা করে তখন তাদের গলার আওয়াজই বোঝা যায় সেই পরিস্থিতিতে তারা কতটা আতঙ্কিত ছিল। আল্লাহ করুন এমন ঘটনা কারোর সঙ্গে না ঘটে এবং আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। চলুন এবার আজকের ঘটনার দিকে যাই। আমার নাম সেলিম। আমি 12 থেকে 13 বছর ধরে ট্রাক চালাই। করাচির রাস্তা হোক বা সিন্ধের দূরের কাঁচা পথ, ট্রাক ড্রাইভার সময়ের সাথে সব চিনে ফেলে। কোন মোড়টি বিপজ্জনক, কোন ঢাবা পরিষ্কার, আর কোথায় রাতে থামা উচিত নয়, সবই বোঝা হয়। তখন আমার কাছে ছিল পুরনো বেডফোর্ড রকেট, সেই গাড়ি যার গিয়ার ধরতেই হাতে ওজন বোঝা হয়, আর উঠোনে ওঠার সময় যার ইঞ্জিন এমনভাবে কাঁপে যেন বুকের ভেতরে কেউ ভারী পাথর চাপিয়ে রেখেছে। বেডফোর্ডের একটা ব্যাপার আছে, যদি আপনি ওকে বুঝে যান সে আপনাকে ধোঁকা দেবে না, আর যদি ভুল করেন তবে সে আপনাকে রাস্তায় দাঁড় করিয়ে লজ্জায় ফেলবেই। ঘটনাটা শীতের দিনের। করাচির রাত তখনও স্যাঁতসেঁতে থাকে, আর যখন সমুদ্রের হাওয়া বইতে থাকে তখন ঠান্ডা কাপড় ভেদ করে শরীরের ভেতর পর্যন্ত ঢুকে যায়। সেই দিন সন্ধ্যায় আমি ছিলাম সাইড এলাকায় একটি গুদামে। সঙ্গে ছিল আমার হেল্পার নজির, বয়স 22 থেকে 23 বছর, সোজা সাপটা ছেলে, তবে জিহ্বা একটু তীক্ষ্ণ। আমাদের লোড তুলতে বলা হয়েছিল। লোড খুব বড় কিছু না, ঠিক এই কারণেই পরে বুঝে উঠতে পারিনি কেন এসব ঘটল। সাধারণ কিছু জিনিস, কয়েকটা ক্রেট আর কিছু প্যাকেজ। কাগজে লেখা ছিল এই মালামাল পেরিয়ে কেটি বান্দরের কাছে একটি পুরনো বাড়িতে নামাতে হবে, হয়তো সেটাও কোনো গুদামই ছিল। আমি গুদামের লোককে বললাম পুরো ঠিকানা লিখে দেন। কেটি বান্দর বড় জায়গা, ভিতরে অনেক গ্রামও আছে, কোনো নাম্বার নেই, কোনো গলি নেই। সে অনিচ্ছা সহকারে একটা কাগজ ধরিয়ে দিল, সেখানে শুধু এটাই লেখা ছিল কেটি, সোজা রাস্তা, শেষের মোড়, সেখানে নামিয়ে দিতে হবে। আমি নজিরের দিকে তাকালাম, সে কাঁধ ঝাঁকালো। ভেতরের এলাকার লোকজন সাধারণত এভাবেই ঠিকানা দেয়। আমি ভাবলাম যাই হোক, ফোন করে নেব, পৌঁছানোর পর ঠিক হয়ে যাবে। লোড বেঁধে রাখার সময় একটা বিষয় লক্ষ্য করলাম, ওজনটা বেশ অদ্ভুতভাবে সাজানো। মনে হলো কেউ ইচ্ছা করে পেছনের দিকে বেশি বোঝা দিয়েছে। নজির দড়ি টেনে বলল হয়ে গেছে। আমি বললাম না, আরেকবার দেখো, পেছনে ওজন বেশি, পথে ট্রাক ঝাঁকুনি খাবে। সে আবার দড়ি টাইট করলো। মাগরিবের পর আমাদের করাচি থেকে বের হতে হতো, ট্রাফিক কম থাকে বলে। আমি ডিজেল ভরালাম, টায়ার দেখলাম, ব্রেক লাইট চেক করলাম, তারপর আমরা
ন্যাশনাল হাইওয়ের দিকে রওনা দিলাম। শহরের আলো পেছনে ফেলে আসছিলাম, আর আমরা যত খারো আর ধাত্তার দিকে এগোচ্ছিলাম, হাওয়ায় লবণ আর নোনা জলের গন্ধ তত বাড়ছিল। নজির মোবাইল বের করে ভিডিও চালালো। আমি হেসে বললাম, বন্ধ করো, রাত বড়। সে বলল, সেলিম ভাই, আপনি সবসময় সিরিয়াস। আমি জবাব দিলাম না। ভেতরে সিন্ধের রাত, বিশেষ করে সমুদ্রের পাশের রাস্তা, সেখানে সিরিয়াস না হলে চলে না। এখানে ভুল মানে শুধু টাকা নয়, কখনো কখনো জীবনও চলে যায়। আমরা এক জায়গায় থামলাম, ছোট্ট একটা ধাবা, দেয়ালের পাশে 2 থেকে 4টা ট্রাক দাঁড়ানো। ধাবার লোক চা দিল, নজির বিস্কুট নিল। আমি জিজ্ঞেস করলাম, কেটি বান্দারের রাস্তা ঠিক আছে? ধাবার লোক আমার দিকে তাকালো, তারপর একটু ভেবে বলল, রাস্তা তো আছে, কিন্তু রাতে ভেতরের এলাকা খুব নির্জন হয়ে যায়। ম্যানগ্রোভের কাছে হাওয়া খুব জোরে বইতে থাকে। আমি হেসে বললাম, হাওয়া তো সব জায়গাতেই লাগে ভাই। সে হাসল না, শুধু চুলের আগুনের দিকে তাকিয়ে রইল। আমি চা শেষ করে ট্রাকে স্টার্ট দিলাম। রাস্তা এখন সরু, হাইওয়ের সোজা রাস্তা পিছনে পড়ে গেছে। সামনে ছোট ছোট কাঁচা পাকা পথ, কোথাও ক্ষেত, কোথাও পানির জমি, কোথাও দূরে গাছের সারি। আর তারপর সেই অংশ যেখানে ম্যানগ্রোভ শুরু। গাছগুলো খুব উঁচু না, কিন্তু দাঁড়িয়ে থাকে দীর্ঘভাবে। রাতে সেগুলো জঙ্গল মনে হয় না, বরং কালো দেয়াল মনে হয়। এক জায়গায় দেখলাম রাস্তার পাশে একজন হাত দিচ্ছে। আমি ব্রেক চাপলাম না। ট্রাকে লোড ছিল, রাতও অনেক, রাস্তা পুরো নির্জন। নজির বলল, সেলিম ভাই, লিফট দিয়ে দেন বেচারা। আমি বললাম, তুমি দাও লিফট, আমি না। তবুও নজির কাছ নামালো। লোকটি কাছে এলো, তার কাপড় ভেজা, মনে হলো সমুদ্রের পাশে ছিল। মাথায় পুরনো কাপড়, মুখ পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তবে বয়স খুব বেশি না। হ্যাঁ, মুখে ক্লান্তি ছিল। সে খুব কম কথা বলল, কেটে যেতে হবে। আমি ট্রাক একটু স্লো করেছিলাম। নজির আমার দিকে তাকালো। আমি মনে মনে ভাবলাম, আমরাও তো কেটি বন্দরেই যাচ্ছি। যদি লোকটা স্থানীয় হয় তাহলে কাজটা সহজ হবে। আমি দরজা খুললাম, আসো। লোকটি এসে আমাদের কেবিনের মাঝের আসনে বসলো। আমি একটি জিনিস তৎক্ষণাৎ অনুভব করলাম। সে বসতেই কেবিনের মধ্যে আর্দ্রতার গন্ধ বেড়ে গেল, যেন ভেজা কাপড় বন্ধ ঘরে রেখে দিলে যেমন হয়। আমি জানালা সামান্য নামালাম, বললাম, ভাই কোথায় নামবেন? সে কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীরে বলল, শেষ মোড়ের পরে পুরনো বাড়ি, সেই জায়গাতেই। আমার হাত স্টিয়ারিংয়ে ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য মনে ধাক্কা লাগলো। ঠিক সেই শব্দ, ঠিক সেই পুরনো বাড়ি যা আমাদের চিরকুটে লেখা ছিল। আমি আয়নায় ওকে দেখতে চাইছিলাম, কিন্তু সে চোখ নামিয়ে রাখে। এমন নয় যে সে ভয় পাচ্ছিল, বরং এমন মনে হচ্ছিল যেন সে কোনো কিছুর সঙ্গে আলাদা হয়ে গেছে। নজির হেসে বলল, ভাই আপনি রাতে একা কেন দাঁড়িয়েছিলেন? লোকটি কোনো উত্তর দেয়নি, সে শুধু সামনের দিকে তাকিয়ে রইল। তারপর সে হাতটি সিটের পাশে রাখল। হাতের তালুতে কাদা লেগেছিল, যেন কেউ জলাভূমি পার হয়েছে। আমরা চলতেই থাকলাম। কিছুক্ষণ পরে নজির চায়ের কথা বলল। আমারও ঘুম আসছিল, তাই আমরা একটা ছোট্ট হোটেলের সামনে ট্রাক থামালাম। মনে হলো কোনো বড় দোকান নয়, শুধু 2 কাঠের বেঞ্চ, টিনের ছাউনি আর একটি হাঁড়িতে চা। আমি কেবিনে বসা লোকটাকে বললাম, চা খাবেন? সে প্রথমবার সরাসরি উত্তর দিল, না, আমি এখানেই আছি। আমি এবং নজির নেমে গেলাম। আমি পিছনের দিকে তাকালাম, লোকটি কেবিনে বসে আছে। আমরা চা খেলাম। 5 থেকে 7 মিনিটে আমি ট্রাকের দিকে এগোলাম, নজির পাশে পাশে। আমি দরজা খুললাম, কেবিন খালি। আমি প্রথমে ভাবলাম হয়তো সে নেমে গেছে। চারপাশে তাকালাম, হোটেলের পেছনে, রাস্তার পাশে কোথাও নেই। আমি নজিরের দিকে তাকালাম। নজিরের মুখের রং ফিকে হয়ে গেছে। সে শুধু বলল, সেলিম ভাই, সে কোথায় গেল? আমি সঙ্গে সঙ্গে এটাকে অতিপ্রাকৃত ভাবিনি। মাথায় হিসাব করলাম, হয়তো সে নেমে গেছে এবং ঝোপের মধ্যে চলে গেছে। আমি টর্চ বের করলাম। রাস্তার পাশে নরম মাটি, মাটিতে তাকালাম।
দুই জায়গায় মাত্র পায়ের ছাপ, যেমন কেউ নামলো, কিন্তু ফিরে যাওয়ার ছাপ নেই। আর রাস্তার সাথে হাঁটার কোনো শব্দ নেই। নজির ধীরে বলল, সেলিম ভাই, এটা যেন। আমি তাকালাম। রাতের অন্ধকারে মনে খেলা করে। আমি কেবিনে হাত দিলাম, যেখানে সে বসেছিল। সিট একটু ভেজা। এক মুহূর্তের জন্য রাগ এলো। যদি এটা কোনো মজা হয় তাহলে বড় মজা, কিন্তু যদি মজা না হয় তবে আমি ট্রাক স্টার্ট করলাম। নজির সম্পূর্ণ চুপ। এখন রাস্তা আরো নির্জন। দূরে কোনো গাড়ি নেই। ম্যানগ্রোভের ভেতর থেকে বাতাস আসে, যেন কেউ শ্বাস নিচ্ছে। কখনো কোনো ডাল নড়ের শব্দ আসে, কিন্তু রাতের সেই শব্দ মানুষের মতো শোনায়। কিছুক্ষণ পরে শেষ মোড় দেখা গেল। চিরকুটে উল্লেখ করা মোড়। ডান দিকে পানি, বাম দিকে ঘন ম্যানগ্রোভ। রাস্তা খুব সরু। আমি নজিরের দিকে তাকালাম, বললাম, ফোন দাও। যেই লোক মাল পাঠিয়েছে তাকে কল করো। নজির নম্বর দিল। 2 বার রিং গেল, তারপর কেটে গেল। আবার কল। ফোন বন্ধ। সেলিম ভাই, বন্ধ। আমি ট্রাক ধীরে করলাম। ঠিক তখন কেবিনের বাইরে যেন কেউ হালকা টক করে টোকা দিল। আমি ভাবলাম হয়তো টায়ার থেকে কোনো পাথর লাফ দিয়ে লেগেছে। আবার টক করে শব্দ। তারপর হঠাৎ কেবিনের পেছনের দিকে যেন কেউ নখ দিয়ে ধাক্কা দিল। নজির আমার দিকে তাকালো, এটা কি? আমি বললাম, হতে পারে বাতাসে টিন নড়ছে। কিন্তু বাতাস এত শক্ত ছিল না, আর শব্দটা নখের মতো। আমরা গ্রামের দিকে ঢুকলাম। ছোট গ্রাম, 4 থেকে 5টি বাড়ি, কিছু কাঁচা কিছু পাকা। এক জায়গায় দুর্বল একটি বাল্ব জ্বলছে। কিছু কুকুর দূর থেকে ঘেউ ঘেউ করল। তারপর চোখ। গ্রামের রাতে একটা অদ্ভুত বিষয়। অপরিচিত কেউ এলে কুকুর অনেক শব্দ করে, কিন্তু এখানে যেন তারা কি যেন মনে করলো, চুপ হয়ে থাকলো। আমি তুলনামূলকভাবে খোলা জায়গায় ট্রাক থামালাম। সামনে পুরনো বাড়ি, সত্যি পুরনো। বাইরে থেকে পাথর ও মাটির দেয়াল, দেয়ালে নতুন কন্ডি, ছাদের কাঠে লবণের সাদা দাগ। ঘরের পেছনে ম্যানগ্রোভ শুরু, আর তার পেছনে পানি। আমি হর্ন দিলাম, কেউ বের হলো না। আবার দিলাম, কেউ বের হলো না। নজির বলল, সেলিম ভাই, বন্ধ লাগছে। আমি বললাম, হয়তো ঘুমাচ্ছে। আমরা 2 জন নেমে গেলাম। টর্চ জ্বালালাম। দরজার কাছে মাটিতে পায়ের ছাপ, কিন্তু অদ্ভুত। ছাপগুলো দরজার দিকে এসে শেষ। তারপর আর ফিরে যাওয়ার ছাপ নেই। মাটিতে পায়ের পাশের দাগ গোল গোল, যেন কেউ স্থির থেকে ওজন বদলাচ্ছে। আমি কুণ্ডি ঠুকলাম, কোনো উত্তর নেই। নজির ধীরে বলল, সেলিম ভাই, মাল নামাই। আমি বললাম, না, রাতে নয়, আগে লোক আসুক। ঠিক তখন গ্রামের এক কোণ থেকে এক বুড়ো লোক বের হলো, হাতে লাইট। সে আমাদের দেখল, ট্রাক দেখল, ঘরের দিকে তাকিয়ে বলল, এত রাতে? আমি বললাম, বাবাজি, মাল নামাতে হবে, কেউ বের হচ্ছে না। বৃদ্ধ লোক একটু কাছে এলো। আলোর মুখের ভাঁজ স্পষ্ট। সে ঘরের দিকে ইশারা করল, এখানে রাতের সময় ভালো নয়। আমি বললাম, কেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, হাওয়া তেজ, জঙ্গল কাছে, মানুষ ভুল বোঝে। এটি বলে সে নিজেই ভয় পেল। সে দ্রুত লাইট নামিয়ে বলল, আপনারা ট্রাকে ঘুমান, সকাল হলে কথা হবে। আমি এবং নজির ট্রাকে উঠলাম। আমি জানালা সামান্য খোলা রাখলাম, যাতে কিছু ভুল না হয়। রাত প্রায় 1টা। নজির শুয়ে বলল, সেলিম ভাই, লিফট দেওয়া লোকটা এই বাড়ির কিনা? আমি বললাম, ঘুমাও। চোখ বন্ধ করতে সেই ভেজা সিট মনে পড়ল, আর মনে হলো লোকটা যদি নেমে থাকে কোথায় গেল। ওদিকে শুধু ম্যানগ্রোভ আর পানি। আমি ঘুমের দিকে যাচ্ছিলাম। হঠাৎ ট্রাকের পেছন থেকে ধপ করে শব্দ হলো, যেন কেউ হাত দিয়ে মারল। তৎক্ষণাৎ নজির উঠে বসল। সেলিম ভাই, শুনলেন? আমি বললাম, হ্যাঁ, হয়তো কোনো পশু হবে। কিন্তু এবার হালকা পায়ের শব্দ, যেন কেউ ট্রাকের পাশে হাঁটছে। আমি জানালা দিয়ে তাকালাম। অন্ধকার, শুধু দূরের বাল্বের ম্লান আলো। কেউ দেখা গেল না। পায়ের শব্দ থেমে গেল। তারপর কেবিনের দরজায় হালকা ধাক্কা 2 বার, তারপর চুপচাপ। নজিরের শ্বাস দ্রুত। সেলিম ভাই, কেউ আসে। আমি বললাম, চুপ থাকো, যদি কেউ গ্রাম থেকে আসে সে নিজে বলবে। কিন্তু কেউ কিছু বলল না।
কিছু মিনিট চলে গেল, তারপর একই শব্দ, এবার ট্রাকের পেছনের অংশ থেকে, যেন কেউ দড়ি টানছে। তারপরে হালকা ঝরঝর শব্দ। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে নেমে এলাম। হাতে টর্চ, ঠান্ডা বাতাস, তেমন তীব্র নয় তবে ঠান্ডা। টর্চের আলো ট্রাকের পেছনে দিলাম, কেউ নেই, শুধু আমাদের দড়ি, টারপাল আর মাটি। মাটিতে দেখলাম মাটি নরম, পেছনের দিকে পায়ের ছাপ, 2 থেকে 3টি, ট্রাকের দিকে আসা, তারপর যেন একই জায়গায় ঘুরে, তারপর শেষ, সরাসরি ফিরে যাওয়ার কোনো রেখা নেই। আমার রাগ হলো, বললাম, কে আসো, সামনে এসে দেখাও। আমার শব্দ ম্যানগ্রোভে গিয়েছে, আর ফিরে আসেনি। গ্রামের দিকে কেউ উত্তর দেয়নি, কুকুরও ঘেউ ঘেউ করেনি। নজির পিছনে দেখলো, সেলিম ভাই ভিতরে চলে যান। আমি টর্চ উপরে তুললাম। ট্রাকের কেবিনের পাশে যেন কেউ ভেজা আঙ্গুল দিয়ে হাত রেখেছে, হালকা ছাপ। আমি হাত দিলাম, হাত ভিজে গেল। এটাই সেই জায়গা যেখানে প্রথমবার মনে হলো এই রাত সাধারণভাবে যাবে না। আমি আবার কেবিনে এলাম, দরজা লক করলাম। নজিরকে বললাম, যাই হোক, বাইরে বের হবে না যতক্ষণ পর্যন্ত কেউ সামনে এসে না দাঁড়ায়। নজির মাথা নেড়ে মারল, কিন্তু চোখে ভয়। আমরা চুপচাপ বসে রইলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পরে ট্রাকের ছাদে হালকা টকটক, যেন কেউ উপরে হাঁটছে, হালকা কিন্তু অনুভূত হচ্ছে। নজির কাঁপতে কাঁপতে বলল, উপরে কেউ আছে। আমি বললাম, বাতাসের ডালের আঘাতে হতে পারে। সে সঙ্গে সঙ্গে বলল, সেলিম ভাই, ছাদে কোনো ডাল নেই। আমি কিছু বলিনি, কারণ সে সত্য বলছে। ট্রাক কিছুটা খোলা জায়গায়, উপরে কোনো গাছ নেই। আর সেই শব্দ কেবিনের ওপর চলতে লাগলো। তারপর চুপচাপ। আমি ভাবলাম হয়তো কোনো ছেলে মজা করছে। আমি আবার বাইরে দেখার চেষ্টা করলাম, কিন্তু ঠিক তখন ট্রাকের পেছন থেকে এমন শব্দ এলো যা আমার হাড়ে ঠান্ডা বাতাস বইয়ে দিল। এটি হাঁটার শব্দ নয়, কোনো কিছুর ঘষার শব্দ, যেন কেউ শিকল বা ভেজা কাপড় মাটিতে ঘষছে। নজির শক্ত করে আমার পাশে ধরল, সেলিম ভাই, আল্লাহর জন্য গাড়ি চালাও, এখান থেকে বের হয়ে যাই। কিন্তু জানতাম এই সরু রাস্তায় রাতে ট্রাক চালানো সহজ নয়, আর মাল এত বেশি যে যদি দ্রুত করি ট্রাক আটকে যেতে পারে। আমি সিদ্ধান্ত নিলাম, কিছু মিনিট দেখব, যদি সত্যি কোনো মানুষের মজা হয় তবে সে সামনে আসবে, আর যদি না হয় তখন কেবিনের কাচের বাইরে হালকা নিঃশ্বাসের মতো শব্দ, যেন কেউ কাছে এসে কাচের কাছে দাঁড়িয়ে। আমি সঙ্গে সঙ্গে টর্চ কাচের দিকে চালালাম। কিছু নেই, শুধু অন্ধকার আর ম্যানগ্রোভের রেখা। কিন্তু কাচের ভেতরে হালকা ধোঁয়া, যেন কেউ বাইরে থেকে শ্বাস দিয়ে কাচ ধোয়াচ্ছন্ন করেছে। আমার হৃদয় তীব্রভাবে ধড়কালো। নজির মুখে হাত দিল, যাতে কোনো চিৎকার না হয়। আমি ধীরে বললাম, নজির, বসে থাক। নজিরের চোখ থেকে অশ্রু পড়ল। সে কাঁদছিল না, ভয়জনিত কারণে ঘামের মতো পানি অশ্রু হয়ে পড়ছিল। আমরা পুরো রাত সেই অবস্থায় কাটালাম। কখনো পেছন থেকে ধাক্কা, কখনো ছাদের টকটক, কখনো টারপালের ঝরঝর। আমি 2 বার ভাবলাম ট্রাক স্টার্ট করে বের হয়ে যাই, কিন্তু প্রতিবারই কোনো না কোনো শব্দ এলো, যেন কেউ আমাদের থামাচ্ছে, যেন কেউ চায় আমরা এখানে ভোর পর্যন্ত থাকি। ফজরের দিকে যখন আকাশ হালকা নীল, তখন শব্দ ধীরে ধীরে কমল। গ্রাম জেগে উঠল, দূরে কোথাও মুরগির ডাক। তারপর আমরা শান্ত। আমি দরজা খুলে বাইরে গেলাম, বাতাসে লবণের গন্ধ, কিন্তু এবার সেই গন্ধ আরো ভীতিকর। আমি টর্চ বন্ধ করলাম, মাটিতে তাকালাম। ট্রাকের চারপাশে পায়ের ছাপ অনেক, কিন্তু ছাপগুলো সাধারণ নয়, যেন কেউ পুরো রাত ট্রাকের চারপাশে ঘুরছে। আর তারপর ম্যানগ্রোভের দিকে নয়, গ্রামের পুরনো বাড়ির দিকে। নজির নেমে ছাপ দেখলো, বলল, মানুষের কি? আমি বললাম, মানুষেরই হবে। আমি নিজেকে বোঝালাম, যদি আমি মনে না করি মানুষ, তবে আমি আর ড্রাইভার থাকবো না, আমি পালিয়ে যেতাম। ঠিক তখন বাড়ির দরজা ঝরঝর করে খুলল। ঠিক তখনই বাড়ির দরজা খুলল। একজন মাঝবয়সী লোক বের হলো, চোখে ঘুম। আমাদের দেখলো, যেন আমরা এখানে আসিনি, যেন আমরা বাতাস। সে বলল, মাল নিয়ে এসেছ? আমি কঠোর স্বরে বললাম, রাত থেকে এখানে দাঁড়িয়ে আছি, তোমার ফোন বন্ধ ছিল। সে শুধু হা বলল, যেন স্বাভাবিক কথা। এরপর দরজার দিকে ইশারা, এখানে নামাও, ভেতরে নয়, শুধু বারান্দায় রাখো। আমি বললাম, ভেতরে কেন নয়? সে আমার দিকে তাকালো। প্রথমবার তার মুখে সেই প্রভাব দেখলাম যা রাতের বৃদ্ধের মুখে ছিল। সে ধীরে বলল, ভেতরে নয়,
আমার হাত খুব ঠান্ডা হয়ে গেল। আমি আনলোডিং শুরু করলাম, ক্রেট এক এক করে নামালাম। আমি প্রতিটি ক্রেট নামাতে নামাতে পেছনে তাকালাম। বারবার মনে হচ্ছিল কেউ আমাদের ঠিক পেছনে দাঁড়িয়ে, কিন্তু যখন ঘুরতাম কিছুই দেখা যেত না। শেষ ক্রেট নামালে নজির গোপনে বলল, সেলিম ভাই দেখো, বাড়ির বারান্দার কোণে একটা কাপড় পরে আছে, ঠিক এমন যেভাবে লিফট নেওয়ার সময় রাতের লোকটি মাথায় লেপেছিল। আমি এগিয়ে গিয়ে কাপড় তুলতে চাইলাম, কিন্তু তখন বাড়ির লোক চিৎকার করে বলল, না, ওটা হাতে ধরো না। আমি থেমে গেলাম। সে এগিয়ে এলো, কাপড় তুলে ভিতরে রাখলো, যেন তার জন্য নতুন নয়, যেন জানে এটি কোথা থেকে এসেছে। আমি সরাসরি প্রশ্ন করলাম, গত রাত এখানে কেউ এসেছে কি? সে আমার মুখের দিকে তাকালো, তারপর চোখ নামালো। রাতে কেউ আসে না। নজির কাঁপতে কাঁপতে বলল, তাহলে সেই কাপড়? লোকটি আমাদের কথায় উত্তর দিল না। সে শুধু টাকা বের করলো, গুনে আমার হাতে দিল, তারপর বলল, এবার চলে যাও, গাড়িতেও বেশি দেরি করো না। আমি টাকা পকেটে রাখলাম, নজিরকে ইশারা করলাম, ট্রাক স্টার্ট। আমি কেবিনে বসে আবার মাঝের সিটের দিকে তাকালাম, সেই সিট যেখানে রাতের লিফট লোকটি বসেছিল। সিট এখন খালি, কিন্তু পাশে মাটির হালকা ছাপ, যেন কেউ আঙ্গুল দিয়ে রেখা এঁকেছে। ট্রাক স্টার্ট, ইঞ্জিনের শব্দ প্রথমবার যেন নিরাপদ মনে হলো আমার কাছে। নজির একেবারে চুপ। সে সাধারণ দিনে যেমন কথা বন্ধ রাখে না, আজ ঠিক উল্টো। বারবার নিজের আঙ্গুল দিয়ে হাতের তালু মচকাচ্ছে, যেন হাত দিয়ে ঠান্ডা বা ভয় দূর করতে চাইছে। রাস্তা আগের মতোই সরু, একদিকে পানির কালো পৃষ্ঠ, অন্যদিকে ম্যানগ্রোভের দেয়াল। সূর্য এখনো পুরো ওঠেনি, বাতাস ভেজা, লবণের গন্ধ। আমি গিয়ার বদলালাম, গতি রাখলাম ধীর। বেডফোর্ড রকেট এত দ্রুত যায় না। আমি ভিতরে তাড়াহুড়ো চাইছিলাম না। এ ধরনের জায়গায় তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। হঠাৎ নজির হালকা স্বরে বলল, সেলিম ভাই, রাতের সেই শ্বাসের কথা কাজ ধোয়াচ্ছিল, সেটা কিভাবে? আমি স্টিয়ারিং ধরে রাখলাম শক্ত করে। নজির চুপ। আমি জানতাম সে নিশ্চিন্ত নয়। আমরা গ্রামের শেষ মোড় পার হলাম। এক মুহূর্তে মনে হলো কাঁধের বোঝা কমে গেছে, যেন জনবসতি শেষ হয়ে যাওয়ায় কোনো চাপ পিছন থেকে দূরে সরে গেল। কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হলো না। কিছু দূর গিয়ে রাস্তার পাশে নরম মাটির জায়গা, সেখানে প্রায় পানি উঠে আসে। আমি ট্রাক ধীর করালাম, কারণ টায়ার সেখানে ডুবলে বের করা কঠিন। এই মুহূর্তে নজির হঠাৎ রিয়ার ভিউ মিররের দিকে ইশারা করলো, সেলিম ভাই পেছনে। আমি মিররে দেখলাম রাস্তার ধারে ম্যানগ্রোভের ছায়ায় একজন মানুষ দাঁড়িয়ে, ওই ভেজা কাপড়, মাথায় কাপড়। এখন কাছাকাছি নয়, কিন্তু এত বাস্তব যে বিভ্রান্তি হওয়া কঠিন। আমি ব্রেক লাগালাম না, মিরর থেকে চোখ সরিয়ে সামনে দেখলাম। গিয়ারে এক ধাপ নিচে দিয়ে ট্রাক টেনে নিলাম। নজির বলল, ওইটা তাই না? আমি বললাম, সামনে দেখো। কিছু সেকেন্ড পরে মিরর আবার দেখলাম, সেখানে কেউ নেই, যেমন কেউ কখনো দাঁড়ায়নি। যদি কেউ বলতো এটা ক্লান্তি বা মনের খেলা, আমি মেনে নিতাম, কিন্তু সমস্যা, নজিরও একই সময় সেটা দেখেছে। আমরা প্রায় 20 থেকে 25 মিনিট চলেছি। রাস্তাখানি খোলা, এক জায়গায় ছোট একটি সেতু, নিচে পানি চলছিল। সেতুতে পৌঁছালে বেডফোর্ড হালকা ধাক্কা দিল। ইঞ্জিনের শব্দ কিছু পরিবর্তন হলো, বন্ধ হয়নি, শুধু যেন শ্বাস আটকে গেছে। আমার অভিজ্ঞতা, বেডফোর্ড কখনো ভেজা আবহাওয়ায়, বিশেষ করে পুরনো ফুয়েল ফিল্টারের কারণে এমন খিঁচ দেয়। আমি ক্লাস চাপলাম, অ্যাক্সিলেটর হালকা। মনের মধ্যে বললাম, এখন নয়। নজির বলল, সেলিম ভাই, এটা কি থামবে? আমি বললাম, না। কিন্তু সেতুর অন্য প্রান্তে গিয়ে ট্রাক পার্ক করলাম, সতর্কতার জন্য চেক করতে। আমি নামলাম, ভেজা বাতাস, মশার তাড়া, কিন্তু তখন মশা দেখিনি। আমি সোজা পিছনে গিয়েছিলাম। কিছু মাল ট্রাকে ছিল, যা পরবর্তী পয়েন্টে নামাতে হবে। টারপাল ছিল, তার উপর সিম লাগানো। আমি যে দড়ি চেক করতে গেলাম, একটি নির্দিষ্ট গিটে হাত রাখলাম। গিট আগের মতো নেই। ছোট ব্যাপার মনে হতে পারে, কিন্তু একজন ড্রাইভার নিজের গিট চিনতে পারে। প্রত্যেক মানুষের দড়ি বাঁধার ধরন আলাদা। এই গিট অন্য কেউ বেঁধেছে, কমপক্ষে কেউ খেলেছে। নজির নামলো। আমি বললাম, দেখো। সে ঝুঁকলো, তারপর সোজা হয়ে বলল, সেলিম ভাই, রাতে যখন বাইরে গিয়েছিলাম তখন হয়তো আমি কিছু দেখিনি। আমি রাতের দড়ি খুলিনি। নজির চুপ, শুধু মুখে প্রশ্ন,
কোনো সরাসরি উত্তর নেই। আমি দড়ি আবার নিজের মতো টাইট করলাম। মনের মধ্যে সিদ্ধান্ত, এবার আমরা সরাসরি প্রধান সড়ক, আর অপ্রয়োজনীয় জায়গায় থামবো না। কিন্তু ড্রাইভারের পরিকল্পনা আর বাস্তবের মধ্যে ফারাক থাকে। ভোক্তা চা শরীরের ক্লান্তি দাবি করে। সাজাওয়াল কাছে আসতে ছোট একটি হোটেল দেখা দিল। ওই টিনের ছাদ, সামনে কয়েকটি গাড়ি, ভিতরে চায়ের গন্ধ। এমন জায়গায় থামলে মন শান্ত থাকে। জনবসতি কাছে। নজির বলল, সেলিম ভাই, শুধু এক কাপ চা। আমি ট্রাক দাঁড় করালাম। ঠিক 5 মিনিট। ট্রাক এমন জায়গায় রাখলাম সরাসরি সামনে দেখা যায়। আমার অভ্যাস, রাতে ট্রাকের পিছনে মুখ করা ঠিক না। আমরা ভিতরে গেলাম। হোটেলওয়ালা মধ্যবয়সী, মুখ থেকে বোঝা যায় প্রতিদিন এই রুটের মানুষ দেখেছে। আমাদের দেখে বলল, কোথায় থেকে আসছো? আমি বললাম, কেটিবান্দরের পাশ থেকে। সে চা রাখার সময় হাত থামালো 1 সেকেন্ড। ঠিক আছে। নজির আমার দিকে তাকালো। কেন থামলো? আমি ইশারা করলাম, চুপ থাক। চা শুরু করলে নজির সাহস পেয়ে জিজ্ঞেস করলো, ভাই, কেটিবান্দরের পাশে যে পুরনো বাড়ি, সেটা কেমন? হোটেলওয়ালা বাইরের দরজার দিকে তাকালো, যেন কেউ শুনছে কিনা। তারপর বলল, রাতের সময় সেখানে থেমো না। আমি প্রথমবার সরাসরি জিজ্ঞেস করলাম, কেন? সে চুপ। কোনো চোর বা প্রাণী নয়, শুধু রাতের কিছু ঠিক নয়। আমি এটাকে স্থানীয় গল্প মনে করলাম। সিন্ধের অঞ্চলে পুরনো গল্প প্রচুর, প্রতিটি জায়গায় কোনো না কোনো ঘটনা। কিন্তু আমার মনে রাতের পায়ের ছাপ, ছাদের শব্দ, কাচের ধোয়া, লিফটের মানুষ সব মিলল। চা শেষ, টাকা দিলাম। বের হওয়ার সময় হোটেলওয়ালা হাতের ইশারায় বলল, ভাই, রাতের সময় যদি কেউ ট্রাকের দরজায় ধাক্কা দেয়, উত্তর দিও না। আমি দেখলাম সে মজা করছে না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। ট্রাকে পৌঁছে নজির কেবিন খুলে বসলো। আমি নিচে দাঁড়িয়ে ট্রাকের চারপাশ দেখলাম। সব স্বাভাবিক, কিন্তু কেবিনে উঠলে অদ্ভুত লাগলো। ওই ভেজা কাপড়ের হালকা গন্ধ। আবার আমি সঙ্গে সঙ্গে জানালা নামালাম। নজির বলল, সেলিম ভাই, গন্ধ আবার। আমি তাকালাম, তুমি কিছু ভেজা রেখেছো কি? সে বলল, না। আমি মাঝের সিটের দিকে তাকালাম। সিট খালি, কিন্তু কোনায় মাটির হালকা ছাপ, যেন আঙ্গুল দিয়ে রেখা টানা হয়েছে। আমি কিছু বললাম না। ট্রাক স্টার্ট করলাম। এবার আমাদের করাচি ফিরে যেতে হবে। মেইন রোডে ট্রাফিক বেড়েছে। মোটরসাইকেল, ছোট ট্রাক সাধারণত ভয় কমায়, কিন্তু আজ আমার মনে প্রশ্ন, লিফট নেওয়া মানুষটি কোথায় অদৃশ্য হলো? আর যদি সে মানুষ না হয়, আমরা কেন তাকে বসালাম? আমরা পৌঁছালাম। আমি ভাবলাম, একবার আবার কাগজ চেক করে পাঁচি বের করলাম। ঠিকানা লেখা, পুরনো বাড়ি, শেষ মোড়। আমি কাগজ উল্টালাম। পেছনে পেন্সিল দিয়ে একটি হালকা রেখা, ভেতরে যেও না। এই রেখা আগে দেখিনি, হয়তো দেখেছি, কিন্তু উপেক্ষা করেছি। এক মুহূর্তে আমার মন থেমে গেল। নজির বলল, এটা কে লিখেছে? আমি বললাম, জানি না। এই মুহূর্তে প্রথমবার একটা ধারণা এসেছে, হতে পারে কেউ এমন মানুষ আছে যে গ্রামবাসীকেও ভয় দেখায়, অথবা গ্রামবাসী নিজেই চায় যে কেউ রাতের বেলায় বাইরে না বের হোক। আর আমরা শুধু ভুল সময়ে ভুল জায়গায় ছিলাম। আমরা হালকা হেসে বের হচ্ছিলাম, তখন নজির হঠাৎ বলল, সেলিম ভাই, মনে আছে রাতের বুড়ো বলেছিল মানুষ ভুল শুনে? আমি বললাম, হ্যাঁ। সে বলেছিল, রাতেই একবার মনে হলো কেউ আমার নাম নিচ্ছে। আমি তাকে তৎক্ষণাৎ বললাম, কেন বললে না? সে ধীরে বলল, ভয় পেয়েছিলাম। মনে হলো হয়তো কল্পনা। আমি নিজেও ভাবলাম, হতে পারে আমাদেরও কল্পনা হয়েছে। ক্লান্তির কারণে মস্তিষ্ক কখনো ভুল দেখায়, কিন্তু এত সমন্বয় কেবল কল্পনা নয়। আমরা করাচির সীমানার কাছে পৌঁছালাম। দিন উঠেছে, ট্রাফিক, হর্ন, সবকিছু স্বাভাবিক। আমি মনে মনে ধন্যবাদ দিলাম, অন্তত রাতের সেই ভয় এখন নেই। আমরা ট্রাক ফিরে সাইড এরিয়ার দিকে ঘোরালাম। আমি ভাবলাম, এক গোডাউনে গিয়ে কাগজ ঠিক করি, তারপর সব শেষ। গোডাউনে পৌঁছে আমি ট্রাক পার্ক করলাম। নজির নামলো। আমি কেবিনে ঝুঁকলাম। সিটের নিচ থেকে রেজিস্টার বের করলাম। আমার রেজিস্টার সব সময় মাঝের সিটের নিচে থাকে, কিন্তু সিটের নিচে একটি জিনিস ছিল যা থাকা উচিত ছিল না। একটি পুরনো কাপড়, সেই ভেজা কাপড়, ঠিক যেমন বারান্দার কোণে দেখেছি লিফট নেওয়া লোকের মাথায় যা ছিল। আমার হাত থমকে গেল।
দেহে শিহরণ বয়ে গেল। আমি কাপড়টি হাতে নিলাম। অসাধারণভাবে ভেজা, যেন সদ্য পানি থেকে বের হয়েছে। নজির উপরের দিকে ঝাঁকল। সেলিম ভাই, কি হলো? আমি কাপড়টি তার সামনে ধরলাম। তার মুখ হঠাৎ ঠান্ডা হয়ে গেল, চোখ ভর্তি হয়ে গেল। রাগ নয়, শুধু ভেতর থেকে ভেঙে গেছে। আমি কাপড়টি দেখলাম। মনে হলো খারাপ রাতের পরে সব শেষ। আমরা কাপড় ব্যাগে রাখলাম। না কারো দেখালাম, না কারোর সঙ্গে কথা বললাম। আমি নজিরকে বললাম, ভাই, আমরা আর বাড়াবো না, যা হয়েছে হয়েছে। কিন্তু সত্যি হলো, মানুষ মুখ দিয়ে শেষ করলেও মস্তিষ্ক থেকে শেষ হয় না। পরের 2 থেকে 3 দিন নজির ঠিক ছিল না। প্রথমে হালকা জ্বর, পরে শরীর ব্যথা। রাতের বেলায় হঠাৎ চমকে ওঠে, বলতো, সেলিম ভাই, আমি ঘুমাই, কিন্তু সেই জায়গা মনে পড়ে। আমি তাকে সরাসরি বলতাম, নজির ক্লান্ত, শুধু বিশ্রাম নাও, যা হয়েছে তা ভুলে যাও। নিজেও মন খারাপ লাগতো। রাতের কোনো মুহূর্তে হঠাৎ চোখ খুলে মনে হতো কেবিনের সেই চুপচাপ কোণ আমার সামনে। তারপর নিজেকে সামলাতাম, উজু করতাম, দোয়া করতাম, চেষ্টা করতাম মন অন্যদিকে যাক। আমরা একটি নিয়ম বানালাম, রাতের লিফট নেই, বিশেষ করে সেই সৈকত ম্যানগ্রোভ রোডে রাতের যাত্রা নেই। সময় কেটে নজিরের স্বাস্থ্যের অবস্থা ভালো হলো। আমরা কাজে ব্যস্ত হয়ে গেলাম। কিছু মাস পরে আবার একটি লোড এলো। পয়সা ভালো, মাল স্বাভাবিক। দুর্ভাগ্যবশত একই সাজাওয়াল, ঠাট্টা রোড। নজির আগেই বলল, সেলিম ভাই, রাতের সময় আমি যাব না। আমি স্পষ্ট বললাম, রাতে নয়, দিনে যাব। 2 দিন লাগলেও রাত নয়। পরিকল্পনা করলাম, দিনে ড্রাইভ, রাত ঢাবায়। সকালে বের হলাম, দিনের আলোতে রোড নিলাম। সন্ধ্যার আগে একটি বড় ঢাবায় ট্রাক থামালাম। ওখানে অন্যান্য ট্রাক দাঁড়িয়ে, আলো, মানুষ সব স্বাভাবিক। রাতটি সেখানেই কাটালাম। পরের দিন আমরা ফিরে এলাম। ভয়ে ভরা মন হলেও দিনের আলো মানুষকে সাহস দেয়। রাস্তা কাঁচা পাকা, ম্যানগ্রোভ দূরে, বাতাস ভেজা, কিন্তু অন্ধকার নেই। এক জায়গায় মোড় পেরোতে গিয়ে নজির হঠাৎ আমার পাশে হাত ধরল, সেলিম ভাই, সামনে দেখো। আমি দ্রুত তাকালাম। রাস্তার অন্য পাশে একজন মানুষ হেঁটে গেল। ওই ভেজা কাপড়, মাথায় লেপা কাপড়, কেবল অস্তিত্ব। হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে গেল, কিন্তু ব্রেক লাগায়নি। দিন ছিল, রাস্তা খোলা। নিজেকে বললাম, বুদ্ধি দিয়ে চলো, ভয় নয়। নজির শুধু বলল, ওইটাই সেলিম ভাই। আমি একটি শব্দ বললাম, চুপ। আমরা গাড়ি থামাইনি, পিছনে তাকাইনি, সরাসরি চলে গেলাম। সত্যি বলতে, পরের পুরো পথ কিছু বড় ঘটেনি, কিন্তু সেই একটি ঝলক, এক ক্রসিং মনের মধ্যে কেটে গেছে। লোড ডেলিভার করে আমরা ফিরে এলাম। নজির বলল, সেলিম ভাই, সেই সব রুট শেষ। পয়সা যেভাবেই হোক আমি সব ঠিক করে দিলাম। এরপর আমরা কখনো ওই রুটে রাতের যাত্রা করিনি। কখনো কোনো অজানাকে লেপ দিলাম না। সে মানুষ আসলেই কেউ ছিল কিনা আজও জানি না, কিন্তু একটি জিনিস নিশ্চিত, কখনো কখনো জীবনের কিছু পথ শুধু রাস্তা নয়, সেগুলো মানুষের মনের ভেতরে ভয়ঙ্কর রেখা হয়ে থাকে। আর মানুষ যতই সাহসী হোক, সব রেখা পার হতে পারে না। এটাই ছিল ঘটনা। আশা করি সকলের ভালো লাগবে। সো লিসেনার্স, আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।